ভাইয়া ভার্সিটি ক ইউনিটের প্রশ্ন ব্যাংক কিভাবে সলভ করব? ভাইয়া ঢাবি ক ইউনিটের প্রশ্ন ব্যাংক কিভাবে সলভ করব? কিভাবে সলভ করলে সবচেয়ে ইফেক্টিভলি প্রশ্নগুলো সম্পর্কে ধারণা পাওয়া যায়? ভাইয়া প্রশ্ন ব্যাংক সম্পর্কিত কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেন যেগুলো ফলো করে আমি প্রশ্ন ব্যাংক সলভ করতে পারি। ভাইয়া কোন কোশ্চেন ব্যাংকটা সলভ করলে আমার প্রিপারেশন সবচেয়ে বেশি গুছিয়ে যাবে? এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমি নিয়মিত পাচ্ছি। তো চলো এই ভিডিওতে ঢাবির ক ইউনিটের প্রশ্ন ব্যাংক এবং ভার্সিটি ক কোশ্চেন প্রশ্ন ব্যাংক বা শুধুমাত্র প্রশ্ন ব্যাংক সলভ তুমি কিভাবে করবা এইটা নিয়ে একটা বিস্তারিত গাইডলাইন তোমাদের সাথে শেয়ার করার ট্রাই করি। এই যে গাইডলাইনটা এটা একান্তই আমার নিজের 3-4 বছরের টিচিং এক্সপিরিয়েন্স এবং নিজের অ্যাডমিশন জার্নি থেকে দেয়া। সো অনেকে অনেক রকমভাবে বলতে পারে, ইট ইজ নট অ্যাবসোলিউট। ঠিক আছে, আমি যেটা বলতেছি এটা আমার অভিজ্ঞতা থেকে। যদি তোমার মনে হয় মেথডটা ঠিকঠাক তাহলে তুমি কাজে লাগাইতে পারো, যদি না মনে হয় তাহলে অন্য ভাইয়াদের সাথে কথা বলবা, যারটা তোমার মনে হবে ঠিকঠাক সেটা নিয়ে আগাবা। কারণ যেই ভাইয়াই যেই মেথডটা বলতেছে অবশ্যই সে ওই মেথডে সাকসেস পাইছে, দ্যাটস ওয়াই সে ওই মেথডটা ইউজ করতেছে। সো ব্যাপারটা এরকম, এভাবেই ওয়ার্কআউট করে। এখন প্রথম কথা হইতেছে যে প্রশ্ন ব্যাংক সলভ করলে কি চান্স হবে? উত্তর হচ্ছে না। প্রশ্ন ব্যাংক সলভ করলেই চান্স হবে না যদি কি না তোমার বেসিক ক্লিয়ার অ্যান্ড কনক্রিট থাকে। তার মানে হইতেছে তোমার ধরো এইচএসসি থেকে বেসিক ক্লিয়ার অ্যান্ড কনক্রিট। এখন তুমি যে কোনো একটি অ্যাডমিশন টেস্টে পরীক্ষা দিবা, পরীক্ষা দিয়ে চান্স পাবা কি পাবা না সেটা ডিপেন্ড করতেছে যে তুমি পরীক্ষার হলে কেমন পরীক্ষা দিবা তার উপর। তোমার পরীক্ষা ভালো হইতে পারে, খারাপও হইতে পারে, যদিও তোমার বেসিক ক্লিয়ার অ্যান্ড কনক্রিট। বাট এরকম যদি হয় তোমার বেসিক ক্লিয়ার অ্যান্ড কনক্রিট, এরপর তুমি প্রশ্ন ব্যাংক সলভ করে কোশ্চেন প্যাটার্ন অ্যানালাইসিস করে জিনিসটার সাথে অ্যাডজাস্ট করে ফেলছো, তোমার চান্স পাওয়ার সম্ভাবনা, ইভেন টপ করার সম্ভাবনা 70 থেকে 80 ভাগ, 70 to 80%। এইটা কিন্তু আসলেই ঘটে। দ্যাটস ওয়াই শুধুমাত্র কোশ্চেন ব্যাংক সলভ করলে হবে না, তোমার বেসিকটা ক্লিয়ার থাকা লাগবে। অনেকে মনে করে যে ভাইয়া আমার কোশ্চেন ব্যাংক সলভ করলেই তো আমি চান্স পেয়ে যাবো। তাহলে ভাইয়া সবাই চান্স পেত, সবাই কিন্তু চান্স পায় না। সবাই কোশ্চেন ব্যাংক সলভ করে, বাট বেসিক সহ কোশ্চেন ব্যাংক সলভ খুব কম মানুষ করে। যারা করে তারাই চান্স পায়। এবার আসো যে আমার বেসিক ক্লিয়ার, এখন আমি কোশ্চেন ব্যাংক সলভ করবো, কিভাবে করব? বেসিক ক্লিয়ার কিভাবে করবা? বেসিক ক্লিয়ার করার জন্য তোমার ইন্টারমিডিয়েট লাইফ তো ছিলই, ইন্টারমিডিয়েটের পরে এখন কোচিংয়ের ক্লাসগুলা, পাশাপাশি ইউটিউব থেকে প্রত্যেকটা টপিকের উপর বেসিক ইনফরমেশনগুলো, এগুলো কিন্তু বেসিক। ঠিক আছে, চলো এখন আমরা কোশ্চেন ব্যাংক নিয়ে কথা বলি। আমাদের দুই ধরনের কোশ্চেন ব্যাংক আছে। একটা দেখো শুধুমাত্র ঢাবি ক কোশ্চেন ব্যাংক, খেয়াল করো, একটা কোশ্চেন ব্যাংক শুধুমাত্র ঢাবি ক কোশ্চেন ব্যাংক। দুই ধরনের কোশ্চেন ব্যাংক আছে। এই যে ঢাবি ক কোশ্চেন ব্যাংকটা আছে, এইটা কিন্তু আমাদের ইয়ার ওয়াইজ প্রশ্ন, সাল ওয়াইজ, কত সালে কি প্রশ্ন, অর্থাৎ এখানে একদম সব চ্যাপ্টার থেকে পুরা আমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ সব জায়গা থেকে প্রশ্ন একসাথে কম্বাইন করা। ঠিক আছে, এবং কোন কোশ্চেন কোন চ্যাপ্টার থেকে এটা তুমি আইডেন্টিফাই করতে পারবো না। এটা ইয়ার ওয়াইজ কোশ্চেন। আর আরেকটা কোশ্চেন আছে, কোশ্চেন ব্যাংক আছে, বড় একটা কোশ্চেন ব্যাংক, মোটা বই, ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক। ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক চ্যাপ্টার ভিত্তিক কোশ্চেন ব্যাংক। এখন এই দুইটা কোশ্চেন ব্যাংকে আমাদের জন্য দরকার, এটা একটা প্রশ্ন হতে পারে। অবশ্যই দুইটা কোশ্চেন ব্যাংকে আমাদের জন্য দরকার। এই দুইটা কোশ্চেন ব্যাংক কখন কোনটা দরকার এটা আমরা বুঝি না। ঢাবি ক যে কোশ্চেন ব্যাংক, অর্থাৎ যেটা সাল ওয়াইজ, এইটা তুমি করবা তোমার প্রিপারেশন কমপ্লিট হয়ে গেলে, যখন তুমি একদম পরিপূর্ণ ঢাবি স্ট্যান্ডার্ড পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত, তখন। এইটা কখন? এইটা তুমি ধরো পরীক্ষা মানে তোমার কোচিংয়ের ক্লাস শেষ হওয়ার পরে এখন আর জাস্ট 1 মাস পরে ঢাবির পরীক্ষা হবে, বা 20 দিন পরে ঢাবির পরীক্ষা হবে। এখন 20 দিন হাতে রেখে তুমি এই ঢাবি ক কোশ্চেন ব্যাংকটা সলভ করা শুরু করো। এই মোমেন্টে তুমি যদি শুরু করো তাহলে তুমি 3 থেকে 4 বার এটা রিভিশন দিয়ে সলভ করে ফেলতে পারবা। তাহলে তোমার এই জিনিসটার উপর একটা ভালো দখলদারিত্ব চলে আসবে। আর সবচেয়ে বড় কথা, যেহেতু তোমার ততদিনে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সব শেষ হয়ে গেছে, তোমার ভালো একটা ব্রেন স্ট্রমিং হবে। ঠিক আছে, তুমি টোটাল সিলেবাসের উপর একটা দখলদারিত্ব পাবা। ইট ইজ ভেরি গুড ফর ইউর প্রিপারেশন। ওকে, এখন এইটার জন্য তো আমরা ক্লিয়ার করে ফেললাম এটা আমরা কখন পড়াশোনা করব। এরপরে আসে আমার কাছে ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক আছে, যেটা চ্যাপ্টার ভিত্তিক। এইটা আমরা কখন পড়বো এবং কিভাবে পড়বো, এইটা নিয়ে খুব মজার কয়েকটা ব্যাপার বলি। এই যে ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক, এটা তো চ্যাপ্টার ভিত্তিক পড়তে হবে। চ্যাপ্টার ভিত্তিক পড়ার ক্ষেত্রে এইটা আবার মানুষজন বুঝে না যে আমি এটা কোন অ্যাপ্রোচে পড়বো। দেখো, চ্যাপ্টার ভিত্তিক কোশ্চেন ব্যাংক, তুমি ধরো এই চ্যাপ্টারটা ওপেন করলা, সাপোজ ধরো তুমি
ফিজিক্সের তাপগতিবিদ্যা এই চ্যাপ্টারটাই ওপেন করলাম। তো তাপগতিবিদ্যা চ্যাপ্টারটা ওপেন করলে দেখো প্রথম পেজেই আমার এখান থেকে টাইপ ভিত্তিক একটা সাজেশন দেয়া আছে, একটা কোন চ্যাপ্টারের ওয়েটেজ কত সেটা দেয়া আছে। দেখো প্রথমে দেয়া আছে টাইপ 1 কোন কোন সালে কোন কোন ভার্সিটিতে আসছে, টাইপ 2 টাইপ 3 এভাবে টাইপ 9 পর্যন্ত দেয়া আছে। তাহলে এই তাপগতিবিদ্যা চ্যাপ্টারের যত টাইপগুলো দেয়া আছে এই টাইপগুলোর পাশে কোনটা কত সালে আসছে এটা দেখলে বুঝতে পারছি যে এই টপিক থেকে কোশ্চেন আসে। তাহলে এই যে 9টা টাইপ, প্রথম কথা 9টা টাইপ থেকেই কিন্তু কোশ্চেন আসে, এই জন্য 9টা টাইপকে আলাদা করে দেয়া, কোশ্চেন ব্যাংকে দেয়া। আর প্রিপারেশন বুক যেগুলো আছে ওগুলাতে যে সমস্ত টাইপ থেকে কোশ্চেন আসে না ওই টাইপগুলো কিন্তু দেয়া থাকে, কিন্তু এখানে কিন্তু ওই টাইপগুলো দেয়া নেই, এগুলোতে শুধুমাত্র প্রশ্নে আসা টাইপগুলো দেয়া। সুতরাং 9টা টাইপ যদি থাকে 9টাই ইম্পর্টেন্ট। এখন 9টাই তুমি দেখবা, কিন্তু এর ভিতরে কোনগুলো আবার বেশি করে দেখবা সেটা তুমি কিভাবে বুঝবা কোনগুলা সবচেয়ে বেশি আসছে। সত্যি কথা বলতে যেগুলো বেশি আসে ওগুলাই বেশি আসে, যেগুলো কম আসে ওগুলো কমই আসে, ঠিক আছে? তো যেহেতু এগুলো বারবার একই জিনিস রিপিট হয় তাহলে একটু অ্যানালাইসিস করবা যে ঢাবিতে কোনগুলো বেশি আসছে, ওই টাইপগুলোতে একটু বেশি ফোকাস করে ওটা পড়ো। এখন বলবা ভাইয়া ফোকাস তো করতে যাই কিন্তু পড়তে তো পারি না। তোমাদের অনেকগুলো প্রবলেমের আমি এখানে আমার নোট রাখছি, সেই নোটগুলো দেখে দেখে আমি তোমাদেরকে একটু আলোচনা করার ট্রাই করতেছি। এখন প্রবলেম কি হয় যে তুমি যখন সলভ করতে যাও তুমি কিভাবে সলভ করবে এটা বুঝো না। সলভ করার ক্ষেত্রে যেটা করবা যে তুমি এই একটা কোশ্চেন সলভ করতে যে নিজে নিজে করবা। প্রথম কথা হচ্ছে অ্যান্সার দেখবা না, প্রশ্নটা পড়ে নিজে নিজে চিন্তা করার জন্য একটু ট্রাই করবা। এখন বলবা ভাই আমার হাতে সময় কম, চিন্তা কখন করব? ভাইয়া সময় কম আমিও জানি, সবার হাতেই সময় কম থাকে, বাট তুমি যদি চিন্তা করতে না শিখো পরীক্ষার হলে যাও তুমি চিন্তা করতে পারবা না। তোমার চিন্তা করতে শিখতেই হবে। তো চিন্তা করতে শেখার জন্য প্রশ্নটা পড়ে তোমার যে বেসিকটা আছে সেই বেসিক অনুযায়ী একটু চিন্তা করো যে আচ্ছা এভাবে হচ্ছে কিনা। তো তুমি একটু 1 মিনিট বা 30-40 সেকেন্ড যদি একটু ইফোর্ট দাও দেখবা যে একটা ফিডব্যাক তুমি তোমার ব্রেনের থেকে পাচ্ছ। ওই ফিডব্যাকটা যদি স্যাটিসফাইং না হয় তাহলে কি করবা? তাহলে হচ্ছে তুমি অ্যান্সারের দিকে যাবা। বাট যদি স্যাটিসফাইং হয় তাহলে তোমার ব্রেন অলরেডি কাজ করা শুরু করছে, তুমি অন দ্য ওয়ে টু ইয়োর চান্স, তুমি চান্স পাওয়ার ওয়েতে বা পাতে আসো। আমার ইংরেজি খুব খারাপ আমি জানি, ইংরেজি বলতে যে কেমন একটা ইংরেজি বলতেছি, যাই হোক ইংরেজিটা প্র্যাকটিস করে ভালো করে শিখতে হবে। বাংলায় কথা বলতে টুকটাক পারি, ইংরেজিতেও শিখতে হবে। তো তুমি তোমার চান্সটাকে নিশ্চিত করে ফেলতেছো, বুঝছো? এখন এই যখন তুমি নিজে নিজে প্রশ্নটা পড়লা, নিজে নিজে প্রশ্নটা পড়ার পরে এই যে প্রশ্নের পাশেই যে হালকা পাতলা জায়গাগুলো আছে ওই জায়গাগুলোতে রাফ করবা, পেন্সিল দিয়ে রাফ করবা। কারণ কি তুমি যেই প্রশ্নটা পাবা প্রশ্নের পাশেই তো তোমাকে রাফ করে করে সলভ করতে হবে। এখন থেকে প্রশ্ন যেখানে তার আশেপাশে রাফ করে করে সলভ করার একটা অভ্যাস তৈরি করো, খাতায় না করে। তো এখানে প্রশ্নের পাশে ধরে ধরে অল্প অল্প করে ছোটো জায়গায় সলভ করো। তাহলে সলভ করলে পেন্সিল দিয়ে যদি সলভ করো তাহলে বুঝতে পারবা। এখন সলভ করতে যে দেখবা যে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা যেহেতু বারবার পরীক্ষায় আসতেছে প্রশ্নটার সাথে তোমার অ্যাডজাস্টমেন্ট খুব বেশি জরুরি। ধরো যে প্রশ্নগুলো সলভ করতেছো এই সিমিলার টাইপের প্রশ্ন মান চেঞ্জ করে হুবহুব দিছে এরকমও হয়, সিমিলার টাইপের প্রশ্ন 2-1টা ওয়ার্ড চেঞ্জ করে দিছে এরকমও হয়। সুতরাং প্রশ্নটা যদি তোমার মুখস্থ থাকে, ম্যাথটার বেসিক যদি তোমার ক্লিয়ার থাকে, তুমি পরীক্ষার হলে যেও প্রশ্ন পড়েই বুঝতে পারবা যে আসলে সমস্যাটা কোথায়, হুবহুব আসছে নাকি একটু চেঞ্জ আসছে। সুতরাং এই জিনিসপত্রগুলো ধরে ধরে এইভাবে তুমি সলভ করো। তো একটা কোশ্চেন ব্যাংক সলভ করতে যে তুমি অনেক কোশ্চেন এরকম পাবা যেগুলা তুমি একা একা পারতেছো না, যেগুলো অনেক কঠিন লাগতেছে তোমার কাছে। এখন ওগুলোর জন্য কি তুমি ঘন্টার পর ঘন্টা সময় দিবা? না। এই ক্ষেত্রে কি করবা, একটু গ্রুপ স্টাডিতে যাবা। তোমার যেই সমস্ত ফ্রেন্ডগুলা ওগুলা পারে তাদের সাথে একটু বসে বসে ডিসকাশন করে নিলা, একটু শিখে নিলা, বা তাকে একটু শেখাইলে তোমার মনে থাকবে আরও বেশি। সুতরাং শেখানোটা অনেক বেশি কার্যকরী একটা মেথড, এই জন্য এইটাও তুমি একটু করে দেখতে পারো, ঠিক আছে? আচ্ছা, এরপরে তুমি চেষ্টা করবা যে প্রত্যেকটা তুমি চ্যাপ্টারটা কোচিংয়ে ক্লাস করার পর ওই চ্যাপ্টারের কোশ্চেন ব্যাংক সলভ করছো, একবার সুন্দর মতো সলভ করছো, একবার সলভ করে থেমে না থাকতে আরও কয়েকবার সলভ করতে। আর কিছু কিছু জিনিসপত্র দেখবা অনেক হাই লেভেলের বেসিক কঠিন জিনিসপত্র মাথায় ঢুকতেছে না, এই জন্য বিরাট আবার অনেক বড় ক্লাস করা লাগতেছে, যেটা আবার 3-4 ঘন্টা আমার নিয়ে নিচ্ছে। তো যেই জিনিসগুলো মনে হবে যে আসলেই কঠিন, খুব কম আসে বাট খুব কঠিন, এই জিনিসগুলোতে ইফোর্ট কম দাও। ওই জায়গাতে ইফোর্ট না দিয়ে ওই জিনিসগুলোতে ইফোর্ট দাও যেগুলো বেশি বেশি আসে আবার মোটামুটি সহজ, যেগুলো পারার মতো, ঠিক আছে? তো এইভাবে এই গাইডলাইনগুলো ফলো করে তুমি তোমার কোশ্চেন ব্যাংক সলভের প্রিপারেশনটাকে সুন্দর মতো গুছিয়ে নিতে পারো। এই দুইটা বই ভার্সিটি ক এবং ঢাবি ক, এই দুইটা কোশ্চেন ব্যাংক কেউ যদি সুন্দর মতো বুঝে সলভ করতে পারে, ওয়ার্ডটা বুঝবা কিন্তু, বুঝে আন্ডারস্ট্যান্ড করে সলভ করতে পারে,
দ্যাট মিনস তার চান্স পাওয়ার প্রবাবিলিটি অনেক বেড়ে যাবে। আর এই যে সে বুঝে সলভ করবে, চান্স পাওয়ার প্রবাবিলিটি বেড়ে যাবে। এরপরে যে জিনিসটা আসে যে পরীক্ষার হলে যে কমন মিস্টেকগুলো আছে যেগুলোর জন্য তুমি ফেল করে যেতে পারো, সেগুলো যেন না করা। তো ওইটার জন্য আমার আরেকটা ভিডিও আছে, পরীক্ষার হলে তুমি কি কি মিস্টেক করতে পারো, সেইটার ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিব এইটার আই বাটনে, ওখান থেকে দেখে নিতে পারো, অথবা আমার চ্যানেলে যে দেখে নিতে পারো। আর তোমাদের জন্য আরেকটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে যে তোমাদের যদি এই টাইপের প্রিপারেশন রিলেটেড কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো কিন্তু তুমি সরাসরি আমাকে করতে পারবা। আমার একটা টেলিগ্রাম গ্রুপ আছে বিদ্যার্থী, ওই গ্রুপে ওখানে হচ্ছে আমি এবং আমার কিছু ফ্রেন্ড আছে যারা আমরা অ্যাডমিশনে ক্লাস নিই, আমরা অনেকেই অ্যাক্টিভ আছি। তোমাদের প্রশ্নগুলোর উত্তর আমরা সেখানে দেওয়ার ট্রাই করব। ওইটা হচ্ছে আমার চ্যানেলের কমিউনিটিতে যে পোস্টগুলো করা হয়, কমিউনিটি ট্যাবে ওই পোস্টগুলো থেকে তুমি হচ্ছে পাবা, ওই পোস্টে লিঙ্ক দেওয়া আছে। তো তোমাদেরকে আমন্ত্রণ রইল আমার গ্রুপগুলোতে। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে তোমাদের সাথে, সেখানে কথা হচ্ছে। আর পাশাপাশি তোমাদের জন্য শুভকামনা রইল। যদি মিল্টন ভাইয়ার এই ভিডিওগুলো তোমার ভালো লেগে থাকে, তাহলে মিল্টন ভাইয়ার চ্যানেলের সাথে থাকতে পারো, ফ্রেন্ডদের ভিতরে ছড়িয়ে দিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।